শিশু হত্যায় মোট হচ্ছে এই যে মানে প্রধান আসামি হচ্ছে এই সাদিয়া আক্তার নেহা, আর এর সাথে তার বাবা এবং মা, যেহেতু তারা জানতো, তাহলে মোট 3 জন। আর পরের যেটা বললাম যে পঙ্কজ মার্ডারের, এখানে 2 জনকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে আব্দুল রহমান, আর আরেকজন হচ্ছে এই যে মেয়ে, যেটা তার যে প্রেমিক বলা যায়। তো এই সে, তার নাম হচ্ছে, ওর নামও মনে হয় নেহা বা নিহা টাইপের, নিহা। পৌরসভাধীন দক্ষিণ গোবিন্দার খেল এলাকায়, যেটা এখানে শাহজাহান নামক একজন ব্যক্তি আছেন, ওনার ছেলে 5 বছর বয়স, উনি 5 বছর বয়সে ছেলে জায়ান, এই জায়ান নিখোঁজ হয় 1টার দিকে, দুপুর 1টার দিকে। নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পাচ্ছিল না, তারা অনেক খোঁজাখুঁজি করে যখন তাকে পাওয়া যায় না, তখন কিন্তু তারা থানাতে এসে একটা সাধারণ ডায়েরি করেন। তো সাধারণ ডায়েরি করার পরে আমরা যখন এটা জানতে পারি, তখন থেকে আমাদের এই পটিয়া থানার টিম এবং জেলা গোয়েন্দা শাখার 2-3টা টিম আমরা কিন্তু একসাথে পাঠিয়ে দেই, এবং বিষয়টা গুরুত্ব অনুধাবন করে যে একটা 5 বছরের একটা বাচ্চা এখানে নিখোঁজ হয়ে গেছে, এটা তার আসলে আমরা খুবই গুরুত্বের সাথে এটা নিয়েছিলাম। আমরা বহু চেষ্টা করেছি, এরপরে আমরা এর মাঝে তদন্তের একটা পর্যায়ে আমরা উদ্ঘাটন করতে পারি যে তার এই যে ভিকটিম, যে জায়ানের বাবার যে ঘর আছে, ঘরে একটা চিরকুট ফেলে রেখে যায়, যে সেখানে লেখা থাকে যে তার মুক্তিপণ বাবদ 3 লক্ষ টাকা দিতে হবে। এই টাকাটা কোথায় রেখে আসবে সেটাও বলে দেয়, না দিলে তাকে মেরে ফেলা হবে বা এরকম হুমকি দামকি দিয়ে একটা চিরকুট ফেলে দেয় আসে। তো যেখানে রাখতে বলে সেটা আবার বাড়ির সামনেই একটা ভাঙ্গা দোকান, একেবারে ওপেন। তো ওইখানে কোথায় রাখবে, কে রাখবে, বা টাকা পয়সা যে এই যে চিরকুট দিয়ে গেল, এরপরে যে মোবাইল ফোন নাম্বার বা কোনো কথা বলা, এরকম কোনো কিছু বলে নাই কেউ। এর মধ্যে শুধু ওই যে প্রতারক চক্র, যেটা ফেসবুকে যখন জানাজানি হয়ে যায়, তারা একবার ফোন দিয়েছিল, ওটা নিয়ে আমরা কাজ করেছি, ওইদিকে আমরা আগাইতে পারি না, তো বুঝতে পারছি যে এটা প্রতারক চক্র। কিন্তু এই ছেলেটা আসলে কোথায় আছে, কী অবস্থা আছে, আসলে আমরা কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তখন আমাদের যে টিমগুলো কাজ করতেছিল, আমাদের কিছু ছোট কিছু ক্লু থেকে আমরা কয়েকটা বাড়িতে আমরা সার্চ করি, গোপনে সার্চ করার পর একটা পর্যায়ে আমরা দেখি যে প্যাডে বা যে কাগজে ওই চিরকুটগুলো লেখা ছিল, ওই একই রকমের প্যাড আমরা একটা বাড়িতে, একটা ঘরের ভিতরে আমরা পাই। এবং ওই ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে আবার দেখা গেলো যে সে যে লেখছে, লেখার সময় যে খসড়া করছে, ড্রাফট করছে, এই ড্রাফটের একটা অংশ পাই। তার মানে আমরা নিশ্চিত হই যে এই বাড়ি থেকেই এই চিরকুটটা লেখা হয়েছে, এবং এই ছেলেটার নিখোঁজের পেছনে তাদের অবশ্যই কোনো না কোনো হাত আছে। তখন আমরা ওই বাড়ি থেকে এই একটা যে গৃহবধূ ছিল মহিলা, তার যে মেয়ে ছিল একটা, তার নাম সাদিয়া আক্তার নেহা, শেষও, আর তার একটা ছেলে ছিল, 3 জনকে আমরা উঠে নিই। পরবর্তীতে তার বাবাকেও আমরা নেওয়ার পরে একসাথে আমরা থানাতে নিয়ে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি, এবং তাদের প্রত্যেকের লেখা, এই লেখার সাথে মিল আছে কিনা আমরা আলাদা আলাদা করে লিখতে বলি, এবং তারা কিন্তু প্রত্যেকে লেখার পরে তখন এই মেয়েটার লেখার সাথে আমরা খানিকটা মিল পাই, এবং ভালো মিল পাই। মিল পাওয়ার পরে তখন তাকে আমরা বিভিন্নভাবে, একটু কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করি বিভিন্নভাবে। এর মধ্যে সে আরেকজনের কথা বলে যে আমি লিখছি, এটা সে স্বীকার করে সে লিখছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে লেখেন, এটা আমাকে বাধ্য করছে আরেকজনকে, তার এক চাচা, প্রতিবেশী এক চাচা। তারপরে প্রতিবেশী চাচাকেও আমরা নিয়ে আসার পরে প্রতিবেশী চাচাকে যখন তার মুখোমুখি করায়, তখন কিন্তু সে অস্বীকার করে, এবং পরে জানা যায় যে আসলে চাচাকে এটা ফাঁসানোর জন্য সেটা করছে। এবং রাতে এক পর্যায়ে মোটামুটি 1:30-2টার দিকে সে স্বীকার করে যে সেই ঘটনাটা সে নিজেই ঘটাইছে, এবং এই বাচ্চাটার সাথে মোটামুটি 12:30-1টার দিকে এই মেয়েটা ফুটবল খেলতেছিল। মেয়েটা নাকি ফুটবল খেলে, এবং সে পেশায় নার্স হিসাবে শেভরন হসপিটালে নার্স হিসাবে কর্মরত আছে। ইদানিং মনে হয় একটু ওখান থেকে ছুটি নিয়ে আগামীতে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতেই থাকে, কয়েকদিন সে এই হাসপাতালেও যাচ্ছে না। এর মধ্যেই বাচ্চার সাথে খেলাধুলা করতেছিল, এবং খেলাধুলা করার একটা পর্যায়ে বাচ্চা তো তার সম্পর্কে ভাইয়ের ছেলে, মানে ভাতিজা হয়। তো তার বক্তব্য অনুযায়ী তার বক্তব্যের মধ্যে কিছু ফারাক আছে, কিন্তু তাদের সাথে মনে হয় কোনো বিষয় নিয়ে অনেক আগের থেকে কিছু দ্বন্দ্ব ছিল, মানসিক দ্বন্দ্ব ছিল। এবং সে এই মেয়েটা একটু টাইপের, একটু একফোকা টাইপের, এবং এই যে তার ছেলেটার বাবা, যে ওনার নাম হচ্ছে শাহজাহানও তার সাথে বিভিন্ন সময়ে খারাপ ব্যবহার করছে। তো এইটা নিয়ে সে একটা সুযোগ পায়, ওখানে কেউ ছিল না, এই সুযোগে সে বাচ্চাটাকে মেরে ফেলে।
তো বাচ্চাটাকে মেরে ফেলার হয়তো ইচ্ছা ছিল না, ছিল হয়তো বা একটু ভালো করে শাসন করা, হয়তো একটা পর্যায়ে মারা যায়। মারা গেলে তখন এই বাচ্চাটাকে সে একটা বস্তাবন্দি করে, 2টা বস্তায় করে একেবারে ঘটনা কিন্তু 1টা থেকে 2টার মধ্যে, মানে প্রথম 1 ঘন্টার মধ্যে সেই কাজটা করে ফেলে। এবং এটা 2টা বস্তায় উঠিয়ে তারা তার বাসার পিছনের অংশে, যেটা একটু অন্য অংশ, খালি অংশ, এবং ওই যে ময়লা আবর্জনা বা ওই যে তার যে টয়লেট যেটা আছে, টয়লেটের যে অংশটা, ওই অংশে একেবারে ময়লার ভিতরে গিয়ে একটা গর্ত একটু করে উপরে ময়লা টয়লার দিয়ে ওটা ঢেকে রাখে। তো ওইখানে তো আসলে পিছনের অংশে কেউ সাধারণত যায় না, ওটা একেবারে পিছনে, মানে ব্যাক সাইড। তো এই অবস্থায় আমরা যখন তার কথা অনুযায়ী সে যখন স্বীকার করলো যে ওইখানে রাখছে, তখন আমরা তাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার দেখানোর মতো ওইখান থেকে আমরা দেখি যে আসলে বাচ্চাটাকে মেরে ফেলছে। এবং বাচ্চাটা আসলে একেবারে ওই যে, যেহেতু একটু ওইখানে স্যাঁতস্যাঁতে অবস্থা ছিল, মানে ডিকম্পোস্ট অবস্থা হওয়ার মতো। তো এটা আমরা নিয়ে আসি ওখান থেকে আমরা সিজার লিস্ট করি, ওখান থেকে থানায় নিয়ে এসে পরবর্তী হাসপাতালে আমরা পাঠাই, এবং এটা পিএমের জন্য বা অন্যান্য পোস্টমর্টমের জন্য আমরা ব্যবস্থা, এটা অলরেডি প্রক্রিয়াধীন আছে। তো মামলাও আমাদের অলরেডি প্রক্রিয়াধীন। তো এই হচ্ছে অবস্থা। আমরা এই মেয়েটা যেটাকে আমরা নিয়ে এসেছি, মূল আসামি, প্রধান আসামি, যে হচ্ছে এই কাজটা করেছে, এবং শুধু মারেইনি, এটা হচ্ছে এই আলামত বা এই নিহত যে ছেলেটা, এই ছেলেটার মৃতদেহ এটা করার জন্য, মানে গোপন করার জন্য, তো সে কিন্তু এই ব্যবস্থা করেছে। এর সাথে আমরা ধরে নিচ্ছি, এবং তার কাছ থেকে যদিও আমরা এখনও ওইভাবে পাই নাই, কিন্তু আমরা পারিপার্শ্বিক অবস্থাতে দেখে আমি যতটুকু আমরা বুঝেছি যে তার বাবা এবং মা এই বিষয়টা জানতো, কিন্তু মারার আগে জানে নাই, মারার পরে জানে। এবং পরবর্তীতে এই যে আলামতটা গোপন রাখার জন্য তারা কিন্তু সহযোগিতা করেছে, যেহেতু তাদেরই মেয়ে। এখন একটা ঘটনা হয়তো ঘটাইছে, তারা হয়তো সর্বশেষ একটা চেষ্টা করে দেখেছে যে এরা যদি গোপন করে রাখা যায় তাহলে হয়তো কেউ জানবে না, আর তারা এখান থেকে রেহাই পাবে। তো এরকম একটা নির্মম নৃশংস একটা হত্যাকাণ্ড একেবারে সিলি কারণে ঘটে গেল। এবং ছোট একটা বাচ্চা, নাম হচ্ছে এই যে জায়ান, এই জায়ানের কিন্তু এইখানে তার যে জীবনের ইতি ঘটে গেল আর কি। তো এটা আসলে আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে আমাদের যে টিমগুলো কাজ করেছে, তারা অত্যন্ত বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে। আমাদের অ্যাডিশনাল এসপি ক্রাইম ছিল, তারপরে অ্যাডিশনাল এসপি অ্যাডমিন ছিল, অ্যাডিশনাল এসপি ডিবি, আমাদের যে রিমন নামে একটা ছেলে আছে, ও ভালো কাজ করে। তো এরা সবাই ছিল, এবং এরা কিন্তু একেবারে 16 তারিখ থেকে শুরু করে মানে আজকে সকাল পর্যন্ত এটা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু তারা এই কাজটা করে গেছে। এবং আমরা চেয়েছিলাম, একেবারে মনে প্রাণে চেয়েছিলাম যে বাচ্চাটাকে আমরা যেন অক্ষত অবস্থায়, জীবিত অবস্থায় উদ্ধার করি, কিন্তু আমাদের দুর্ভাগ্য, এবং এটা ঘটার সাথে সাথেই সে মেরে ফেলার কারণে এটা কিন্তু আমরা তাকে আর জীবিত উদ্ধার করতে পারি নাই। এটা আমাদের আসলে মানে ব্যাড লাক আর কি। এবং এই যে তার বাবা মা যারা আছে, তাদের জন্য তো আসলে এটা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন তারা হলো, এবং তারা এটা বড় কিছু হারালো। তো এইটা একটা বিষয় ছিল, এটা নিয়ে আমরা কথা বললাম। দ্বিতীয় যেটা আছে, এটা আরও কয়েকদিন আগের, এই মাসের 9 তারিখের ঘটনা, যেটা পটিয়া থানার এই চক্রশালা এলাকা। এই চক্রশালা এলাকায় আপনারা জেনে থাকবেন হয়তো এর আগে এই ঘটনাগুলো, এটাও আলোচিত ঘটনা। তো 999 কলের মাধ্যমে আমরা একটু জানতে পারি যে এই চক্রশালা এলাকায় একটা ডাকাতির ঘটনা ঘটবে, বা ডাকাতি করার প্রস্তুতি নিয়ে 3-4 জন আসছে বা 5 জন আসছে। আসার পরে ওই এলাকায় ঘোরাঘুরি করতেছিল লোকজন, যারা এখানে বাইরে ছিল। তখন কিন্তু 7:30-8টার দিকে ঘটনা। বাইরে যারা ছিল তাদের সাথে মনে হয় এই ডাকাতদের সাথে ধস্তাধস্তি বা মুক্তমুখ হওয়ার একটা পর্যায়ে ডাকাতরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একজনকে তারা ধরে ফেলে। তো একজনকে ধরে ওইখানে তাকে ব্যাপক মারধর করে। তো পুলিশ যখন জানতে পারে এই অবস্থা, তখন পুলিশ কিন্তু ওখানে চলে যায় একটা টিম নিয়ে। আমাদের ওসি নিজে গেছিলো। যাওয়ার পরে ওই যে যাকে ধরে রাখছিল তাকে কিন্তু আমরা ওখান থেকে উদ্ধার করি। তো উদ্ধার করার পরে আমরা দেখি যে আসলে যে ছেলেটাকে ওইখানে ডাকাত সন্দেহে পিটানো হলো, এই ছেলেটা আসলে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। সে বসেছিল আর এক জায়গায়। তো ওরা মনে করছে ডাকাত, আসলে সে ডাকাত ছিল না। পরবর্তীতে আমরা যদিও 54-এ চালান দিয়েছি, পরে আমরা ওটা ক্লিয়ারও করে দিয়েছি। এখন আসলে ঘটনা তাহলে কে ঘটালো, কোন ডাকাত আসলো বা কারা আসলো, আসলে আমরা কিছুই জানতাম না। এরপরে আমরা তথ্য প্রযুক্তি, আমাদের যে গোপন গোয়েন্দা যে তথ্য এবং অন্যান্য স্থানীয় যে সংবাদ, গোপন সংবাদ, এগুলোর উপর ভিত্তি করে আমরা কাজ করা শুরু করতে একটা পর্যায়ে আমরা এই যে ভিকটিম 2 জন ছিল, একজন পঙ্কজ, সে তো অলরেডি মারা গেছে।
আর তিলক নামে একজন ছিল, সে হচ্ছে খুবই ক্রিটিক্যালি ইনজুর্ড এবং সে কিন্তু এখনও পর্যন্ত আইসিইউতে আছে, কথা বলতে পারে নাই। তো দুইজনই ওইখানে ছিল, দুইজনের অবস্থায় একজন তো মারা গেছে আর একজন একেবারে ক্রিটিক্যাল ইনজুর্ড। আমরা কারো কাছ থেকে তথ্য পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমরা একটা ভিকটিমের একটা মোবাইল ছিল, মোবাইলটা আমরা প্রথমেই পাই নাই। পরবর্তীতে ওই মোবাইলে একটু রেকর্ড ছিল, ভিডিও রেকর্ড করা ছিল। তখন ওইখানে দেখা যায় যে একটা মেয়ে চেহারা অল্প একটু বোঝা যায় আর সাথে আর একটা ছেলে দেখা যায়। তখন ওই ছেলেটার চেহারাটা দেখে আমরা বিভিন্ন জায়গায় খুঁজতে 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 পরে দেখা যায় যে এই ছেলেটা হচ্ছে একজন সিএনজি চালক। তো এই সিএনজি চালককে আমরা খুঁজে 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 সর্বশেষে আমরা বের করেছি যে এই সিএনজি চালকটা কোথায় বাড়ি, কী অবস্থা সব আমরা নেওয়ার পরে দেখা গেল যে সিএনজি চালক পলাতক। তখন তার সাথে তার পিছনে ঘুরতে ঘুরতে পরে আমরা 2-3টা জায়গায় অভিযান দিয়েছি। নোয়াখালী জেলায় অভিযান দিয়েছি, লক্ষ্মীপুরে অভিযান দেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল কক্সবাজার টেকনাফে, একবারে টেকনাফ, ওইখানে গিয়েও সে সিএনজি চালাচ্ছিল। পরে ওখানে তাকে যে আব্দুল রহমানকে আমরা ধরে ফেলি। ধরার পরে সে মোটামুটি সবই স্বীকার করে এবং ওইখানে ঘটনা ছিল কিন্তু আসলে কোনো ডাকাতি প্রস্তুতির কোনো ঘটনা না। ওইখানে ছিল আব্দুল রহমান একটা মহিলার সাথে, মহিলাও বিধবা, এই বিধবা মহিলার সাথে তার হচ্ছে প্রেমের সম্পর্ক হয়েছে নতুন করে। এই প্রেমের সম্পর্ক নিয়ে তাকে নিয়ে ঘুরতে গেছিল। এই ঘুরতে গেছে ওই যে চক্রশালা, এই চক্রশালা এলাকা, ওখানে একটু নিরিবিলি, আমি নিজেও গেলাম। তো নিরিবিলি এলাকা ওইখানে একটু হয়তো বা গল্প টল্প করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। ওইখানে আবার স্থানীয়ভাবে যে দুইজন, এই যে আমাদের ভিকটিম, একটা হচ্ছে পঙ্কজ আর একটা হচ্ছে তিলক, এই দুইজন আবার ওইখানে বসেছিল। এরা যখন দেখছে যে মেয়ে, তখন তাদের মধ্যে এরাও একটু হতে পারে যে মাথার ভিতরে কোনো কিছু খেলতে পারে, যায় না। তবে ওদের সাথে এদের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একটা পর্যায়ে ওদের কাছ থেকে এর বক্তব্য অনুযায়ী তার কাছ থেকে 5,000 টাকাও নিয়ে নেয়। 5,000 টাকা নিয়ে নেয়। পরবর্তীতে হয়তো আরও কিছু করতে চাইছে, টাকাও নিছে, নেওয়ার পর হয়তো বলছে যে আরও কিছু করবে বা মেয়ের দিকেও তাকাইতে পারে। এরকম যখন অবস্থা হচ্ছে তখন আত্মরক্ষা বা সে মনে বলতেছে যে আমি বাঁচার জন্য, তখন আমার কাছে যে একটা চাকু ছিল, চাকু নিয়ে তখন সে মারে। তো দুইজন ছিল, দুইজনকে এলো পাথারি মারে, মেরে ওখান থেকে দ্রুত সে পালায় যায়। তো এই মারার ফলে পঙ্কজ নামে যে ছেলেটা আছে সে তো আসলে ওই চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথেই মারা যায়। আর তিলক এখনও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছে। তো এই যে ঘটনা, এই ঘটনাগুলো আসলে ছোট ছোট বিষয় থেকে কিন্তু আমাদের দেখা গেলো যে এটা হত্যাকাণ্ডের মতো একটা বড় ঘটনা ঘটে গেল। তো এই ঘটনাগুলো একেবারে ক্লুলেস ছিল। এই ঘটনাগুলো বের করতে আসলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমাদের যে টিমগুলো কাজ করেছে, বিশেষ করে জেলা গোয়েন্দা শাখার যে টিমগুলো কাজ করেছে, তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং চৌকসতার সাথে কিন্তু কাজ করার কারণে কিন্তু তাদের এই দুইটা ঘটনা আমরা ক্লু উদ্ধার করতে সক্ষম হয়েছি। দুইটার যে মেইন যারা আসামি সবগুলো নিয়ে ধরা হয়েছে। এখন বাদবাকি আমাদের যে কোর্টের যে প্রসিডিওর যেগুলো আছে আমরা বিজ্ঞ কোর্টে পাঠাবো, 164-এর জন্য পাঠাবো বা অন্যান্য যেগুলো কার্যক্রম আছে আমরা সবগুলো করে ফেলবো ইনশাল্লাহ।